সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ সকালে মোবাইলটা খুলে দেখি সাংবাদিক বিভুরঞ্জন সরকারের ছেলে ঋতু সরকার একটি বিবৃতি দিয়েছে। আজকের আলোচনা এই বিবৃতি নিয়েই। এখানে এই বিবৃতির পরে অনেক দর্শক কমেন্টসও করেছেন, আমরা সেই কমেন্টসগুলো তুলে ধরব। দেখি উনি বিবৃতিতে কি বলেছেন। বলেছেন, বাবার নাক দিয়ে রক্ত ঝরছিল, কিছু আঘাতের চিহ্ন রয়েছে। এটি আসলে কি কারণে হচ্ছে আমরা বুঝতে চাই। যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হতে চাই। বাবা হতাশাগ্রস্ত ছিলেন কিনা সেটি আমরা ঠিক বলতে পারছি না। তিনি প্রতিদিনের মতো স্বাভাবিকভাবেই বৃহস্পতিবার সকালে খেয়ে ইনসুলিন নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। এটা হলো ঋতু সরকারের বিবৃতি বাবাকে নিয়ে। অর্থাৎ ঋতু সরকার তার বিবৃতির মাধ্যমে বোঝাতে চাচ্ছেন যে বাবার এই মৃত্যুটি আসলে কোনো আত্মহত্যা নয়, এটি মূলত পরিকল্পিত হত্যা, এটাই তিনি বোঝাতে চাচ্ছেন। আসলে এই কথাটি তার কথা নাকি কোনো রাজনৈতিক ইন্ধন থেকে কথাগুলো বলছেন এখনো পর্যন্ত ক্লিয়ার না। তবে এই কথাটা আমি কেন বললাম, যে বিভুরঞ্জন সরকার যিনি বিশিষ্ট সাংবাদিক ছিলেন, তিনি তার খোলা চিঠিতে যে কথাগুলো লিখে গেছেন তারপরে তার কোনো কথা থাকে না, সন্দেহ থাকার কথা না যে আসলে এটি আত্মহত্যা নাকি হত্যা। তিনি তার খোলা চিঠির শেষের দিকে কিন্তু এই কথা লিখে গেছেন যে আমার এই লেখাটি শেষ লেখা হিসেবেও প্রকাশ করতে পারেন। এই কথাটি কিন্তু বিভুরঞ্জন সরকার লিখে গেছেন। তো বিভুরঞ্জন সরকারকে যদি হত্যাই করা হবে তাহলে তিনি এটি কেন লিখবেন, এই কথা তিনি কেন বললেন? এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো যে লেখার মধ্যে কিন্তু আরেকটা জিনিস স্পষ্ট হয়েছে যে, এবং তদন্ত উঠে এসেছে যে বিভুরঞ্জন সরকার কিন্তু মোবাইল বাসায় রেখে গেছিলেন। তিনি কিন্তু মোবাইল নিয়ে যান নাই। যেদিন বাসায় থেকে বৃহস্পতিবার দিন যে তিনি সকাল 10টার সময় বের হয়ে গেছেন তখন কিন্তু বাসায় মোবাইল রেখে গেছেন। অর্থাৎ তিনি তার সিদ্ধান্ত যে তিনি আত্মহত্যা করবেন, কাজে মোবাইল নিয়ে মোবাইলটা নষ্ট করার দরকারটা কি, তিনি কিন্তু মোবাইল রেখে গেছেন। এটা কিন্তু ছেলে এখানে উল্লেখ করে নাই। ছেলে উল্লেখ করছেন যে তিনি প্রতিদিনের মতো স্বাভাবিকভাবেই বৃহস্পতিবার সকালে খেয়ে ইনসুলিন নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন, কিন্তু তিনি যে মোবাইলটা রেখে গিয়েছিলেন অস্বাভাবিকভাবে এটা কিন্তু তিনি উল্লেখ করেন নাই। এখানে আসলে মূলত এই আত্মহত্যাটিকে অন্যদিকে ডাইভার্ট করার চিন্তাভাবনা করছেন তার ফ্যামিলি। মূলত তার ফ্যামিলিকে ইন্ধন দিচ্ছে হয়তো কোনো রাজনৈতিক সংগঠন, যারা বারবার ফিরে আসার চেষ্টা করছেন আর কি। এখানে দেখেন ঋতু সরকারের বিবৃতির পরে বেশ কিছু কমেন্টসও কিন্তু মানুষ করছে, আলোচনা সমালোচনা দুই পক্ষেই করেছেন। এখানে আমি কমেন্টসের মধ্যে তিন শ্রেণীর ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি। একটা হলো যে বিভুরঞ্জন সরকারের আত্মহত্যাটিকে হত্যার দিকে ডাইভার্ট করতে চাচ্ছেন। একটা শ্রেণী বলছেন যে না, আসলে এটা আত্মহত্যাই। আর আরেকটা শ্রেণী আছেন যারা সংখ্যালঘুর ধোয়া তুলছেন আর কি, যারা বিশেষ করে হিন্দু শ্রেণী। আমি দেখতেছি যে এখানে হিন্দু শ্রেণীরটা সংখ্যালঘুর ধোয়া তুলে তার ফ্যাসিলিটিস নিতে চাচ্ছেন এবং বোঝাতে চাচ্ছেন যে আসলে এদেশে সংখ্যালঘু নিরাপদ নয়। এদের তো একটু দোষ আছে। এদের দোষ হলো যে আসলে একটু কিছু হলেই তারা সংখ্যালঘু ধোয়া তুলে দেশে একটা অরাজকতা সৃষ্টি করে, দেশে একটা অশান্তি সৃষ্টি করে, এবং তারা বোঝাইতে চায় যে আমরা আসলে সংখ্যালঘু নিরাপদে নেই। হ্যাঁ, বিশ্বের কাছে বাংলাদেশকে তারা এমনভাবে ফুটাই তোলে যে বাংলাদেশ সংখ্যালঘুদের উপর সবসময় নির্যাতন করতেছে, সংখ্যালঘুদেরকে বাংলাদেশ দেখতে পায় না, তাদেরকে কোনো প্রকার ফ্যাসিলিটিস দেয় না, সবসময় অশান্তির মধ্যে রাখে। এই জিনিসটাই এই বাংলাদেশের সংখ্যালঘুরা সবসময় ফুটে তোলার চেষ্টা করে। অথচ এই দেশটি যে তাদের দেশ, এই দেশটিতে তারও দেশ, এই দেশটি যে স্বাধীনতার সময় যে তাদেরও রক্ত গিয়েছে, তাদেরও পরিশ্রম গেছে, তাদেরও জীবন গেছে, তাদেরও অনেক আন্দোলন সংগ্রাম করা লাগছে। হ্যাঁ, এর মাধ্যমে যে দেশটি স্বাধীন হয়েছে, এই দেশটি যে তার দেশ, এটা এখনো পর্যন্ত তারা মনে করে না। তারা মনে করে এটা মনে করে না দেখেই কিন্তু তারা সবসময় এই বক্তব্যগুলিতে সংখ্যালঘু একটু কিছু জমি জমা নিয়ে বিরোধ লাগে। হ্যাঁ, সংখ্যালঘু নির্যাতন। আরে মিয়া, জমি জমা নিয়ে বিরোধ লাগছে, জমি জমা নিয়ে ঠেলাঠেলি তো ভাইও লাগে।
মুসলমান ফ্যামিলিতেও ওয়াইফাই লাগে, সেখানে তো কোনো সময় তোলে না। তোমরা জমি জমা নিয়ে বিরোধ লাগলে একজন মুসলমানের সাথে একটা হিন্দু পরিবারের জমি জমা নিয়ে বিরোধ লাগলে সেখানেও মানে ধোয়া তুলে যায় এই সংখ্যালঘু নির্যাতন। দেখা গেল যে জমি নিয়ে বিরোধ অপরাধী সে, তারপরে সে সংখ্যালঘু মানে কিছু বলে এই সংখ্যালঘু নির্যাতন হয়ে যায়। আমি বলতেছি না তারা অপরাধী, কিন্তু কেন এগুলো কেন? এদেশের আইন তো কোনো ধর্ম দিয়ে বিচার করে না। এখানে তো বিচারে গেলে পরে আদালতে গেলে তো জিজ্ঞেস করে না যে আপনি কোন ধর্মের, সেই আলোকে বিচার হবে, এটা তো হয় না। তাহলে কেন এই সংখ্যালঘু ধোয়াগুলো তোলা হয়? এই 3 শ্রেণীর কমেন্টসকারী আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আমি যদি একটু দেখি কমেন্টসগুলো দেখি, একজন লিখেছেন হলো শহীদুল ইসলাম, দ্রুত তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করুন, কারণ তিনি জনগণের জন্য কাজ করেছেন, তার খবরটা জানা জনগণের হক। এখানে একটা বিষয় আছে ভাই, তিনি জনগণের জন্য কাজ করেছেন, এই কথাটার মধ্যে কিন্তু আবার একটু সমালোচনা আছে। তিনি তার খোলা চিঠিতে লিখেছেন যে, অর্থাৎ এখানে আমার একটা সন্দেহ আছে, কারণ তার খোলা চিঠি পড়ে যেটা বোঝা যায় তিনি আসলে এই দেশের যত জঙ্গি নাট্যকার ছিলেন, জঙ্গি নাটকের স্ক্রিপ্ট রাইটার ছিলেন, তাদের মধ্যে তিনি একজন ছিলেন, এবং তিনি স্বৈরাচারের পৃষ্ঠপোষক ছিলেন, স্বৈরাচারের দোসর ছিলেন। এর প্রমাণ দেখেন, 24-এর আন্দোলনে পাখির মতো গুলি করে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, এবং সেগুলো পুলিশের মাধ্যমে করা হয়েছে, অধিকাংশ পুলিশের মাধ্যমে করা হয়েছে। শুরুটা তো পুলিশের মাধ্যমে করা হয়েছে, শেষ করেছিল আর্মি। এই পুলিশই কিন্তু পাখির মতো গুলি করে ছাত্র জনতাকে শেষ করছে, এটা কিন্তু তিনি বলেন নাই। তিনি তার খোলা চিঠির মধ্যে লিখেছেন যে জঙ্গিরা পুলিশ হত্যা করেছে। হ্যাঁ, এই আন্দোলন ছিল জঙ্গিদের আন্দোলন, জঙ্গিরা 400-এর উপরে পুলিশ হত্যা করেছে। তার মানে পুলিশ পাখির মতো গুলি করে মানুষ মেরেছে, এটা কোনো দোষের বিষয় না। বিক্ষুব্ধ ছাত্র জনতা যখন তার প্রতিবাদ করতে গেছে, কিছু পুলিশ মারা গেছে, আর তখন হয়ে গেছে তারা জঙ্গি। এতে বোঝা যায় যে উনি এই দেশে যত জঙ্গি নাটক তৈরি হয়েছে তার স্ক্রিপ্ট রাইটার ছিলেন, তাদের মধ্যে উনি একজন ছিলেন। জঙ্গি নাটকের যত কয়জন স্ক্রিপ্ট রাইটার ছিলেন তার মধ্যে এই বিভুরঞ্জন একজন ছিলেন, এবং আওয়ামী লীগের দোষর ছিলেন এবং ভারতের দোষর ছিলেন। এটা তার খোলা চিঠিতে স্পষ্ট হয়ে যায়। কাজেই উনি যে জনগণের জন্য কাজ করেছেন এটা আসলে 100% বলা যায় না। এরপরে লিখছেন রাম গোপাল, বাংলাদেশের প্রত্যেক সাংবাদিককে এই ব্যাপারে বস্তুনিষ্ঠ সংবাদ উদ্ঘাটন করার জন্য সবিনয় অনুরোধ করা হইল। এইটা সমস্ত সাংবাদিকদের বিষয়, তাদের ভবিষ্যৎ নির্ভর করবে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ সত্য উদ্ঘাটন করা। ইনি ভালো কথা বলেছেন। হ্যাঁ, এটা সত্য কথা। একজন আত্মহত্যা করুক আর হত্যা হোক, দুইটারই কিন্তু সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং এর সুষ্ঠু প্রতিবেদন পেশ করা উচিত জাতির সামনে। যদি অপরাধী খুঁজে পাওয়া যায় তাহলে অপরাধীর অবশ্যই শাস্তি হওয়া উচিত, অবশ্যই অপরাধীকে শাস্তি দিতে হবে। উনি ভালো কথা বলেছেন। এবার আসি, বিশ্বজিৎ দাস বলেছেন আসল ঘটনা কি আর বেরিয়ে আসবে বলে মনে করেন? তার মানে ওনার কথায় বোঝা যাচ্ছে যে আসলে এই ঘটনাটি ঘটাইছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কেউ না কেউ। হ্যাঁ, আর এটা ধামাচাপা দেওয়ার জন্য এটা ঢেকে রাখা হবে, এটা আসল ঘটনা বের হবে না। ভাই, আসল ঘটনা কিন্তু এই 54 বছরের মধ্যে বেরিয়েছে, আর বিগত 17 বছরের মধ্যে কি কোনো আসল ঘটনা বেরিয়েছে? তখন কোথায় ছিলেন? তখন তো কথা বলেন নাই। আরেকজন লিখেছেন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে সুষ্ঠু বিচার দাবি জানাই। উনি সঠিক কথা বলেছেন। হ্যাঁ, সুষ্ঠু বিচারের দাবি জানানোটা এটাই সবারও দাবি, এটা আমারও দাবি। অনিক রায় লিখেছেন সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য তুলে ধরা হোক। তানিয়া মিত্রা লিখেছেন বিচার চাই। ইরিনা হাসান লিখেছেন সঠিকভাবে তদন্ত করে প্রকৃতি ঘটনা প্রকাশ করা উচিত। আর উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, কেন আত্মহত্যা করবেন? উনি যে আত্মহত্যা করবেন এই কথা কিন্তু খোলা চিঠিতে, কেন আত্মহত্যা করবেন এটা কিন্তু খোলা চিঠিতে তিনি স্পষ্ট করে গেছেন। এখানে আসলে কেন আত্মহত্যা করবেন এই নিয়ে আবার নতুন করে প্রশ্ন তৈরি করার দরকার আসে না।
এই নতুন করে প্রশ্ন তৈরি করার মানে হলো নতুন করে আবার মানে এটা জল ঘোলা করা। এদের উদ্দেশ্যটাই খারাপ। জাহিদ হাসান লিখেছেন, উনি হতাশাগ্রস্ত ছিলেন, তার জন্য আপনারা দায়ী। ওনার আত্মহত্যার জন্য পরিবার দায়ী। ইনিয়ে বিনিয়ে রাষ্ট্রকে দায়ী করার চেষ্টা করবেন না। উনি ওনার ছেলের ব্যাপারে, অর্থাৎ এই জাহিদ হাসান ওনার ছেলেকে ইন্ডিকেট করে লিখেছেন যে ছেলে যে বিবৃতি দিয়েছে এবং এই বিবৃতির মাধ্যমে মূলত তার ফ্যামিলি থেকে রাষ্ট্রকে দায়ী করার চেষ্টা চলছে। জাহিদ হাসান মূলত ওই কথাটাই বলছেন আর কি। প্রণব কান্তি চৌধুরী বলেছেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি। মামুন হাসান বলেছেন, যথাযথ তদন্ত হোক। প্রদীপ ঘোষ বলেছেন, বর্তমান সরকারের সময় কোনো সুষ্ঠু তদন্ত হওয়ার সম্ভাবনা আছে বলে মনে হয় না। জাতিসংঘের মানবাধিকার সংগঠন সহ সাংবাদিকদেরও পক্ষ থেকে জোরালো কোনো আবেদন দেখছে না। এখানেও কি সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে রাষ্ট্র বা সরকার দায় এড়িয়ে যাবে? দেখেন, এই যে কিন্তু সংখ্যালঘু ট্যাগ লাগাইছে, এখানে সংখ্যালঘুত্বের কি হলো? মানে একটা পাতবালিও সংখ্যালঘু, একটা কাশিলেও সংখ্যালঘু, হাঁটতে যাও ওষুধ খেলেও হ্যাঁ সংখ্যালঘুদের উপর এই যে অত্যাচার, এই যে আমি হোঁচট খেয়ে পড়ে গেলাম, নিশ্চয়ই এটা সংখ্যালঘু। অন্য কেউ হলে সংখ্যালঘু, মানে অন্য কেউ হলে সংখ্যাগুরু হলে পড়তো না। এরপরে এই যে আরেকজন লিখছেন, লিপিকা সাহা, তার সবচেয়ে বড় অপরাধ তিনি সংখ্যালঘু, তার আত্মার শান্তি কামনা করছে। তার সবচেয়ে বড় অপরাধ তিনি সংখ্যালঘু, তিনি আত্মার শান্তি। তাহলে সংখ্যালঘু যেহেতু হইতেন, সংখ্যালঘুর বিচারী যদি, তাহলে এত বছর তিনি, এই 71 বছর তার বয়স, তিনি দীর্ঘ জীবন যে সাংবাদিকতা চাকরি করলেন, এটা করলেন কি করে? তার তো সংখ্যালঘু হিসেবে বাদই দেওয়ার কথা, শুরুতেই তো তারা নেওয়ার কথা না। নিজেদেরকে এভাবে সংখ্যালঘু সংখ্যালঘু করে সংকুচিত করেন কেন এবং জাতিকে বিভক্ত করেন কেন? এগুলো করবেন না, দয়া এগুলো করবেন না। এদেশের কোনো বিচার আচার সংখ্যালঘু দিয়ে হয় না, এবং এদেশের জনগণ, বিশেষ করে মুসলমান সম্প্রদায় কখনো সংখ্যালঘু দিয়ে বিভাজন সৃষ্টি করতে চায় না। মূলত একটা শ্রেণী সংখ্যালঘুর দোয়া তুলে তার রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করেছে, এবং সেটাই হলো আওয়ামী লীগ, এবং সেটি হলো ভারতের দোসর। একজন লিখছেন, ওনাকে খুন করা হয়েছে, দুঃখের বিষয়ে খুনি ধরা পড়বে না, বিচারও হবে না, এটাই বাংলাদেশের হিন্দুদের ভবিষ্যৎ। উনি অলরেডি রায় দিয়ে দিয়েছেন যে ওনাকে খুন করা হয়েছে, উনি বিচারক ছিলেন, কিংবা উনি একেবারে তদন্ত করে সবকিছু অন্তপন্ত জানতে পেরেছেন, যার জন্য উনি রায় দিয়ে দিয়েছেন যে এটাকে খুন করা হবে। অথচ তদন্ত রিপোর্টে খুনের কোনো রিপোর্টই প্রকাশ পায় না। আচ্ছা, খুনের কোনো নমুনাই খুঁজে পাওয়া যায় না। 2 নম্বর কথা হলো যে তিনি তার লেখাতে লিখে গেছেন যে এটাই আমার শেষ লেখা হিসেবে প্রকাশ করতে পারেন। আবার তিনি বাসায় মোবাইল পর্যন্ত রেখে গেছেন, তাইলে হত্যা হইল কি করে? আন্দাজে ঠুসঠাস একটা কথা বললেই হবে? মিয়া তার খোলা চিঠি পড়ছেন নাকি আপনি? মনে হচ্ছে আপনি তার খোলা চিঠি পড়েন, আর পড়ে থাকলেও অন্ধের মতো একটা দায় চাপা দিচ্ছেন। তারপরে সত্যন কুণ্ড বলেছেন যে ওনার শেষ লেখায় মৃত্যুর কারণ সম্পর্কে কিছুটা ধারণা করা যায়। এটি কিন্তু সত্যন কুণ্ড লিখেছেন, এটাই সত্য কথা। উনি স্পষ্ট করে গেছেন যে আসলে আমার যে আয় হয়, এই আয় দিয়ে আমি চলতে পারি না, আমার ওষুধ কিনতে 20-22 হাজার টাকা লাগে। তার মানে বোঝা গেল তার ইনকাম খুবই কম, হয়তো 20-22 হাজারের আগ-পাশে কোথাও রয়েছে তার স্যালারি, যা দিয়ে তার সংসার চালাতে পারতেছে না, তার ছেলে মেয়ের লেখাপড়ার খরচ চালাতে পারতেছে না। হ্যাঁ, অর্থাৎ তিনি যে স্ট্যাটাসের মানুষ, তিনি যে পর্যায়ে চলে গেছেন, সেই আলোকে লাইফ লিড করতে পারছেন না করতে পারবেন না, চারিদিকে দেনাদায়ী হয়ে গেছেন, হতাশা। মানে এখন পৃথিবীটা তার কাছে একটা নিরস মনে হচ্ছে, একটা কষ্টদায়ক জায়গা মনে হচ্ছে, যেটা নরকের জাহান্নামের চাইতেও তার কাছে একটু কষ্ট মনে হচ্ছে। তিনি চিন্তা করলেন যে আসলে দুনিয়ার চাইতে আমার নরকের কষ্টটাই ভালো। উনি আস্তে থেকে বিদায় নিয়ে চলে গেছেন। বিষয়টা কিন্তু এমনই। তো সম্মানিত ভাইরা, মূলত আসলে দর্শকদের কথা থেকে যেটা বোঝা যাচ্ছে যে এখানে আমি শুরুতে বলছি, দর্শকরা 3 শ্রেণীর দর্শক আমি খুঁজে পাচ্ছি। সেটা হলো যে একটা হলো যে এই হত্যাটাকে আসলে মূলত মানে এই ঘটনাটিকে মূলত দর্শক আসলে এই দর্শক এতক্ষণ কমেন্টসকারীদের কমেন্ট করে যতটুকু বুঝলাম যে এখানে কমেন্টকারী 3 শ্রেণীতে বিভক্ত হয়েছে, যেটা আমি আগেও বলেছি। একটা শ্রেণী হলো যে
খোলা চিঠি পড়ে প্রকৃত সত্য ঘটনা তুলে মানে প্রকৃত সত্য জিনিসটা উপলব্ধি করতে পেরেছেন, এবং তারা সেটাই বলছেন যে আসলে ওনাকে হত্যা করা হয় নাই, উনি আত্মহত্যাই করেছেন, যেটা চিঠির মাধ্যমে প্রমাণ পাওয়া যায়। আরেকটা আসলে সমালোচক শ্রেণী, যারা মনে করতেছেন যে না আসলে এটা হত্যা করা হয়েছে, এটা হত্যা করা হয়েছে। কেন হত্যা করা হয়েছে? কারণ উনি সত্যবাদী সাংবাদিক ছিলেন, সত্য প্রকাশ পেয়ে যাবে। আবার কেউ কেউ বলতেছেন যে না আসলে এটা রাজনৈতিক, কেউ না কেউ তাকে হত্যা করেছে রাষ্ট্রীয়ভাবে, কেউ না, মানে যেটা আকার ইঙ্গিতে বোঝা যাচ্ছে যে রাষ্ট্রীয় হাত এখানে আছে। আর একটা শ্রেণী আছেন, তারা একেবারে ধোয়া তুলতেছেন যে কিছু হলে যাদের দোষ, মানে স্বভাবগতই যাদের আচরণ, যে কিছু হলে পাত মারলেও সংখ্যালঘুর ধোয়া তোলে, একটা রাস্তায় হাঁটতে গেলে হুজুট খেলেও সংখ্যালঘুর ধোয়া তোলে। হ্যাঁ, কারোর সাথে একটু কথাবার্তা বাক বেতন হলে বলেন যে এই যে আমি সংখ্যালঘু, এই জন্য আমার এই যে এইগুলো করা হইলে আমার সাথে এত তর্ক বিতর্ক করতেছে। দেখা গেলে যে জমি জমা নিয়ে একটা বিরোধ হলেও বলবে যে এই যে আমি সংখ্যালঘু, আমার নির্যাতন করা আছে, আমার জমি জমা জোর করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই বিষয়গুলো আসলে মূলত একটা শ্রেণী আছে সবসময় এগুলোই করে থাকে, স্বভাবগতভাবে এখানেও সেটাই করে। আসলে উনি ওনার খোলা চিঠিতে যেটা বলে গেছেন তাতে স্পষ্ট মনে হয় যে উনি আসলে আত্মহত্যাই করেছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আমি মতিন তালুকদার।